আসসালামু আলাইকুম। রিয়াজ বলছি। কিছুদিন আগে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম, মানে শেয়ার করার জন্য, জাস্ট আর কিছু না। সেটা হলো গিয়ে আসলে পেঁয়াজের দামের যে ঊর্ধ্বগতি, মানে এটা নিচে নামতেছে না। আমরা যতদিন যাচ্ছে, যতদিন মানে আগাচ্ছে সামনে, মানে যতদিনই গড়াচ্ছে, আমরা দেখতেছি পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। এট এ টাইম আমার মনে আছে যখন মানে চালের দামটা আস্তে আস্তে করে বাড়তেছিল, সেই সময়ের কথা। তো আমরা ভাবতেছিলাম যে আসলে কিছুদিন পরে হয়তো কমবে, কিছুদিন পরে। আমার মনে আছে আমি আমার সময়টাতে 10 টাকা 12 টাকা এরকম চালের কেজি কিনছি। হয়তো আমার থেকে যারা আরও বয়সে বড় আছে তারা এর থেকেও কম দামে চাল কিনছে, 8 টাকা অথবা এরকম 8 টাকা 10 টাকা। তো আমি আস্তে আস্তে যখন দিন বাড়তেছিল তখন এরকম দেখতেছিলাম যে চালের দামটা প্রতিনিয়ত 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 বাড়তেছে। আসলে এই যে রকমের 5 টাকা থেকে 8 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 12 টাকা, 12 টাকা থেকে যখন 15 টাকা, এরকম 18 টাকা, 20 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, আরও কত বেড়ে গেল চালের দামটা। তো এই সময়টাতে আমি আমার বাসার যে মানুষগুলো ছিল অথবা আমার গ্রামের যে মানুষগুলো ছিল তাদের বলতে শুনছি আসলে যে হয়তো কমবে, হয়তো কয়েকদিন পর। কিন্তু তাদের কিন্তু জীবিকার যে জীবনটা কিন্তু থেমে থাকে নাই, তাদের জীবন কিন্তু চলে গেছে। হয়তো কি হয়েছে যে তারা একটু অন্যদিকের যেরকম বাজারে অন্যদিকের মূল্য বেড়ে গেছে। যেরকমের আগে যে পারিশ্রমিক 200 টাকা ছিল বা 300 টাকা ছিল, এখন সেটা বেড়ে 400 টাকা বা 500 টাকা হয়ে গেছে। তো ধরলাম 500 টাকায়, কিন্তু চালের কিন্তু সেই দামটা আর নিচের দিকে নামে নাই। আমরা অনেকভাবেই দেখেছি, সরকার চেষ্টা করছে যে বিভিন্ন ন্যায্য মূল্যের চাল দেয়া, চাল ডাল এরকম ন্যায্য মূল্যের কিছু চাল দিয়েছে। তারপর এছাড়াও অনেকভাবে চেষ্টা করছে, কিন্তু তারা সক্ষম হয়নি যে চালের দামটা নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, সেই 20 টাকার ভিতরে নিয়ে আসা। যাক, যেটা চলে গেছে সেটা নিয়ে আর কথা বলবো না। তো এখন যেটা দেখতেছি এই সময়টাতে সেটা হলো গিয়ে পেঁয়াজের যে ব্যাপারটা সেটা দেখতেছি এখন। যেরকমের কি আমরা বেশ কিছু কয়েক মাস হয়ে যে পেঁয়াজের দাম আস্তে আস্তে বাড়তেছে, পেঁয়াজের দাম আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে তো বাড়তেছে, এটার কোনো কমার কোনো ই নেই। তো আমাদের যে সকল দায়িত্ব মানে জনগণের প্রতিনিধি আছে যারা, তারা বলছে যে আসলে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমরা যেটা দেখতেছি আসলে সেই বাজারের তো কোনো নিয়ন্ত্রণ নেই। যে কয় টাকা, 40 টাকা ছিল, 40 টাকা 60 টাকা, 60 টাকা থেকে 80 টাকা, 100 টাকা, 140 টাকা, বাহ খুব এরকম দেখছি অনেকভাবে অফার করছে যে আসলে পেঁয়াজের দাম যখন 140 টাকা হবে তখন এরকম বিভিন্নভাবে অফারও দিছে যে আসলে পেঁয়াজ নিয়ে আসবেন, এই পেঁয়াজের বদলে এটা দেওয়া যাবে। সো আমরা যে পেঁয়াজের যে দামের ঊর্ধ্বগতিটা দেখলাম, আমি একটু হিসাব করি, একটু ক্যালকুলেশন করবো। সেটা হলো গিয়ে ধরেন একটা দিনমজুর পরিবার, সে যদি গ্রামে কাজ করে, যে আমাদের বাংলাদেশে অধিকাংশই কৃষি নির্ভরশীল মানুষ, ঠিক আছে, সেদিক থেকে আমি করি। বর্তমান সময় তো বেকারের কোনো অভাব নাই, ঠিক আছে। তো এইটা না ধরে আমি কৃষি নির্ভরশীল মানুষের দিকে একটু থাকে। তারা যে কাজ করে, খেতে খামারে কাজ করে, সর্বোচ্চ হলে তারা 400 টাকা পায়। 500 টাকা খুব সীমিত সংখ্যক মানুষ পায় যারা রাজ্যের কাজ করে অথবা কনস্ট্রাকশন সাইডে কাজ করে। সেই সব মানুষ থেকে তারা শুধু মাত্র দিনমজুরি হিসেবে 500 টাকা পায়। এছাড়া যারা আছে তারা সবাই 400 টাকা অথবা 300 টাকা এরকমের ভাবে টাকা পায়। সো আমি সর্বোচ্চটাই ধরলাম যে 500 টাকা। আচ্ছা, একদিনে যদি আর একটা কথা বলে নিই, সেটা হলো গিয়ে যে এই যারা কাজ করতেছে তারা কিন্তু ফুল টাইম, যেরকমের মাসে 30 দিন আছে, 30 দিনই তারা প্রত্যেক দিনই কাজ পেল, এরকম কিন্তু সম্ভব না। দেখা যায় কিছু কিছু দিন আছে তারা কাজ জোগাড় করতে পারে না, সেই দিনকে তাদেরকে বসে থাকতে হয়। তো এরকম কিন্তু তাদের মেকআপ করে থাকতে। এছাড়া তাদের বিভিন্ন সময় দেখা যায় লোন নেয়, বিভিন্ন অসুস্থতার কারণে বিভিন্ন কিস্তি নেয়, তারপর হচ্ছে গড় বিভিন্ন তাদের প্রয়োজনে বিভিন্নভাবে কিস্তি। গ্রামের অধিকাংশ মানুষেরই কিস্তি থাকে, যেটা আমরা বলি যে মানে লোন থাকে, সেই লোনগুলো পরিশোধ করতে হয়। সো আমি 500 টাকা হিসাবে একটা ক্যালকুলেশন করব। ধরেন একটা মানুষের যদি সে একদিনে যদি 500 টাকা ইনকাম করে, সো সেই দিনের ক্যালকুলেশনটা করব।
তাদের বাসায় যদি আমরা আমাদের যে গ্রামের যে মানুষগুলো আছে আমাদের তৃণমূল পর্যায়ে তাদের পরিবারের ব্যক্তি সংখ্যা কিন্তু একটু বেশি থাকে। যেরকম যারা আছে তাদের যেরকম 4 জন 5 জন এরকম কিন্তু পরিবারের সদস্য থাকে। সো একটা পরিবারে যদি আমি 5 জন সদস্য ধরলাম, একটা পরিবারে যদি 5 জন সদস্য থাকে সেক্ষেত্রে ওই পরিবারের চাল লাগবে দিনে 2.5 থেকে 3 কেজি চাল লাগবে। 3 কেজি আমি ধরি চাল লাগবে। সো 3 কেজি যদি চাল লাগে, 3 কেজি চালের মূল্য কত? 120 টাকা। তো তাদের প্রতিদিন কিন্তু 120 টাকা লাগতেছে শুধুমাত্র চালের জন্য। এখন তারা যদি গ্রামের মানুষ অধিকাংশ সময় তরকারি খায়, মাছ টাছ এগুলো একটু তারা দেখা যায় বর্তমান সময়তে মানুষ এখন একটু আপডেট হয়েছে, তারা এখন মাছ গোস্তের দিকে মুভ করছে, কিন্তু এখনও গ্রামীণ পর্যায়ে অধিকাংশ মানুষ শাকসবজি এই জাতীয় খাবার খায় কিন্তু। সো আমরা যেটা দেখতেছি যে 120 টাকা গেল, বাকি থাকে কত? 380 টাকা। 380 টাকার ভিতরে তার যদি তরকারি কেনা লাগে, আমি ধরলাম তার দিনে সে যদি আমি নর্মাল একটা খাবার ধরলাম সামঞ্জস্য করে একটা মাছ যদি ধরি, আমার 5 জনের যদি মাছ ধরতে হয় সেক্ষেত্রে নর্মাল যে মাছ আছে আমাদের গ্রামের যেগুলো খায়, আমরা শহরের ভিতরে যে সকল মাছ দেখি সেটা হলো কি রুই মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ এই জাতীয় মাছ দেখি, কিন্তু গ্রামের মানুষ কিন্তু এছাড়াও কিন্তু আরও সামুদ্রিক মাছগুলো এগুলো খায়। ছোট ছোট যেরকম মাছ আছে, আমার এখন এই মুহূর্তে মাছের নামগুলো মনে নেই, তবে এছাড়াও আমরা সচরাচর যে মাছগুলো চিনি এর সে গ্রামের মানুষ তাদের বাজারে সামুদ্রিক কিছু মাছ পাওয়া যায় সেগুলো তারা খায়। সো এগুলো কেজি স্বরূপ কেনা যায়। সো আমি ধরলাম সে 100 টাকা অথবা 150 টাকা ধরলাম মাছ কিনলো তাদের পরিবারে একবেলা চলার জন্য। একবেলা চলতে হলে হয় না, একবেলা মাছ দিয়ে 150 টাকার মাছ দিয়ে নিম্নে হলো যে আপনি দেখেন, আপনি যদি সচরাচর বাজারে যান, একটা যদি রুই মাছ কিনতে চান, একটা যদি নর্মালি রুই মাছ কিনতে চান, সেক্ষেত্রে আপনার কী প্রয়োজন হয়? একটা রুই মাছ কিনতে হলে 200 থেকে 250 টাকা লাগতেছে। তো আমি এখানে মাছ বাবদ তার ধরলাম, মানে মাছ বাবদ ধরলাম মাত্র 150 টাকা। সো কত হয়? 120 আর 150 270। তো দেখেন আর বাকি থাকে কত? 270, মানে 230 টাকা বাকি থাকে 500 টাকা হিসাবে। সো এরপর ধরেন ওইটার সাথে যদি আলু নেই, নর্মাল আলুর কেজি এখন কত আছে? 30 থেকে 40 টাকা ধরেন। আর গিয়ে যদি এর সাথে সবজি ধরলাম, 1 কেজি আলু আর সবজি, যে কোনো একটা সবজি দেয়। গ্রামের মানুষ কিন্তু এই মাছের সাথে সবজি ছাড়া যেমন সহজে যেটা দেখি শুধু মাছ দিয়ে খাওয়া, কিন্তু গ্রামের মানুষ কিন্তু এই মাছের সাথে সবজি বিশেষ করে এগুলো মিক্সড করে খায়। যেরকম মানে আমরা যদি ফ্যামিলিতে রান্না করার ক্ষেত্রে 2-3 পদের কিন্তু তরকারি থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি সবজি ধরি, সবজি এবং তরকারি আলু যেটা আছে, আলু অথবা পটল অথবা কাঁচা এই জাতীয় যেগুলো আছে এগুলো ধরলাম আরও 100 টাকার। সো কত হয়? 370 টাকা। 370 টাকার পর আমরা যদি ডাল ধরি, এক বেলার জন্য যদি ডাল প্রয়োজন হয় তাতেও 5 জন মানুষের জন্য 250 গ্রাম ডালের চেয়ে কম লাগে, আমি 20 টাকার ডাল ধরলাম অথবা 30 টাকার ডাল ধরলাম। সো কত হয়? 400 টাকা। দেখছেন কী কী আসছে? মাছ আসছে, তরকারি আসছে, চাল আসছে আর সবজি আসছে, টোটাল মিললা 400 টাকা আসছে ডাল। তারপরে আর কি এখন আপনি এই যে বিষয়গুলো আছে, যেরকম এই যে তরকারিগুলো, এগুলো রান্না করার জন্য আপনার তো ইসের মশলার প্রয়োজন হবে, মরিচের গুঁড়ো প্রয়োজন হবে, হলুদের গুঁড়ো, এগুলো আপনার নিতে হবে না? ধরলাম এগুলো কিছুদিন পর নেওয়া লাগে। আমি মাসের ভিতরে এইগুলা বাবদ যদি আমি ধরি, তাহলে নিম্নে কত লাগবে টাকা একটু হিসাব করেন। আপনার বাকি আছে কত? মাত্র 100 টাকা। আপনার সেখানে 100 টাকা যদি 1 কেজি পেঁয়াজ যদি 200 টাকা দিয়ে কেনা লাগে, সেটাই যে গ্রামের মানুষগুলো আছে যারা এই পর্যায়ে আছে, যাদের উপার্জন মাত্র 500 টাকা, তারা কিভাবে চলবে? সবার তো আবার 500 টাকা না, যে তাদের এরপর থাকে 100 টাকা বাকি থাকে। আমি যদি সবটাই যদি তার এরকম মানে খাবারের পিছনে দিই, তাদের সঞ্চয়টা থাকবে কই থেকে? তাদের এই যে লোন দেনা পাওনা আছে এগুলো আছে, এইগুলাতে পরিশোধ করবে কই থেকে? আমি যে 400 টাকা হিসাব করলাম, তরকারি, চাল, তারপর কি মাছ, ঠিক আছে, মানে যে কোনো আমিষ জাতীয় খাবার, এই টোটাল 3 পদ দিয়ে কি করলাম? 400 টাকা চলে আসলো। তো 100 টাকা দিয়ে এখন কি করতে হবে? তার লোন পরিশোধ করতে হবে, তার মশলা জাতীয় খাবার কেনা লাগবে, তার দৈনন্দিন জীবনে আলো চাহিদা আছে, পোশাক আশাক এগুলো মেটাতে হবে,
আর কি আছে, তার সন্তানরা যদি স্কুলে যায় অথবা যদি পড়ালেখা করানোর ইচ্ছা থাকে তাহলে সেইগুলো করাতে হবে। এখন বলেন একটা যাদের 500 টাকা আছে, যে 500 টাকা পায় দিনে হিসাবে, তার মাসে ধরলাম 15,000 টাকা আছে, সে এটা কীভাবে সম্ভব, হাউ ইজ পসিবল টু, মানে তার সংসারটা চালানো কীভাবে সম্ভব? এটা কখনই সম্ভব না। সো এই যে তারপরও জনগণের প্রতিনিধি যারা আছে, এই যে শিল্প মন্ত্রণালয় থেকে তিনি বলতেছেন যে কী আছে, বাণিজ্য মন্ত্রী বলতেছেন কি আছে, যে মানে নিজেদের কন্ট্রোলে, নিজেদের আয়ত্তে আছে কাজ, যেখানে আজকে দেখছি যে পেঁয়াজ 220 টাকা হয়ে গেছে, 220 টাকা খুচরা বিক্রেতারা বিক্রি করতেছে। খুচরা বিক্রেতারা বিক্রি করে কখন আমরা যারা তৃণমূল পর্যায়ে আছি তারা তো আমরা এই থেকে নিতে পারবো না, আড়ত থেকে নেওয়ার সম্ভাবনা। খুচরা বিক্রেতা থেকে এই ইফেক্টটা খুচরা বিক্রেতার উপরে এসে পড়ে, সেখান থেকে একদম তৃণমূল পর্যায়ে যারা ক্রয় করে, যারা বাসার জন্য ক্রয় করে তাদের কাছে গিয়ে পড়ে। সো এরকম যদি মানে জীবনের যদি এরকম দৈনন্দিন জীবনের চাহিদাগুলো যদি এরকমভাবে বৃদ্ধি পায় তাহলে এটা কীভাবে সম্ভব? বুঝলাম যে ভারত থেকে পেঁয়াজ আনা, মানে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে, সেজন্য বাংলাদেশে আমদানি করতে পারতেছে না। সো আমাদের কি এটা করা যায় না? আমরা শুধুমাত্র একটা কান্ট্রির উপর নির্ভরশীল হয়ে এরকমের মানে মানুষের উপরে এরকম দুর্ভোগ সৃষ্টি করবো? এই যে দুর্ভোগ আছে, কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় চলে গেল সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ, আর বর্তমান যেটা হলো এটা তো মানুষের সৃষ্টি, মানুষের তৈরি করা দুর্যোগ। এইগুলো থেকে রেহাই পাওয়ার পরিত্রাণ কি? দুর্যোগ যখন আসছিল 2 দিন এসে চলে গেছে, মানুষ মোটামুটি এখন শান্তিতে আছে, তাদের কোনো ভয় নাই। কিন্তু এই যে মানুষ সৃষ্টি যে দুর্যোগগুলো আছে সেইগুলো থেকে রেহাই পাওয়ার জন্য, সেইগুলো থেকে বাঁচার জন্য, সেগুলো থেকে কি করা যায়? এগুলো তো এক ধরনের স্থায়ী দুর্যোগ হয়ে পড়ছে। কারণ কি, আমরা অনেক দিন যাবত দেখলাম, অনেক দিন হয়ে গেল যেখানে কি পেঁয়াজের কোনো মানে দামের যে নিচের দিকে যে দামটা নামবে তার কোনো আমরা কি দেখতেছি না, কোনো আশা পাচ্ছি না কারোর কাছ থেকে। কিছু বলার নেই, এতটুকুই বলতে চাই যে আসলে আপনারা সরকার দল আছেন, অনেক দিন যাবৎ ক্ষমতা আছেন, দীর্ঘ 3 বারের পর্যায়ে আপনারা ক্ষমতা চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, ঠিক আছে বুঝলাম। চালের ঊর্ধ্বগতি আপনাদের সময় হয়েছে, আপনাদের সময় বাজারের ঊর্ধ্বগতি হয়েছে। আসলে সব দিক থেকে এই যে বিষয়গুলোর কারণে যারা জনসাধারণ আছে আপনাদের নেগেটিভ চোখে দেখে এই জিনিসটাকে আপনারা বুঝেন না, এই জিনিসটিকে আপনাদের বোঝার ক্ষমতা নেই। সো আমি আশা করি যে আপনারা এই সকল বিষয়গুলো বিবেচনা করে দেখবেন। আমার কথা আপনাদের পর্যন্ত পৌঁছবে কিনা আমি জানি না, তবে এটা আমার একান্তই ব্যক্তিগত উক্তি যে আসলে মানুষগুলো আপনাদের ভালো চোখে দেখতেছে না এইসব কারণে। গ্রামের তৃণমূল পর্যায়ে যারা আপনাদেরকে সাপোর্ট করতো তারা আজকে যখন দেখবে যে 500 টাকা দিয়ে তাদের পরিবার চলতেছে না, তাদের ছেলে মেয়েদের চাহিদা পূরণ করতে পারতেছে না, তার ওয়াইফের চাহিদা পূরণ করতে পারতেছে না, সে মানুষের কাছে হাত পাততে হচ্ছে, তখন তো আপনাদের উপরে ভরসা রাখবে না, তখন তো আপনাদের উপরে ভরসা রাখা বন্ধ করে দিবে। সো হয়তো আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন যেভাবে 3বার টিকে আছেন। আসলে এই কথাগুলো কেন আসতেছে, এগুলা এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে আসলে সেজন্য এই কথাগুলো আসতেছে। তো এর চেয়ে কথা বাড়াবো না, ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকবেন। আপনাদের জন্য দেশটা আপনারাই আপনাদের মতো করে চালান। যারা দেশের জনগণ আছে, যারা দেশের জনসাধারণ আছে, যারা দেশের নিম্ন জনসাধারণ আছে, তাদের এই দেশটা না। তারা ফুটবলের মতো, তারা যে 12 জন প্লেয়ার, মানে 2 পক্ষের যে প্লেয়ার আছে সব মিলে লাথি মারবে, তারা ফুটবলের মতো ছুটবে, এই আর কি। আর আপনারা সবসময় বলেন দেশের মাথায় পিছু গড়াই বৃদ্ধি পেয়েছে, তো আসলে তৃণমূল পর্যায়ে যারা আছে তাদের তো কোনো মাথায় পিছু আয় বৃদ্ধি দেখছেন, তাদের তো অবস্থা অবনতির দিকে যাচ্ছে। আসলে যাদের আছে তারাই এই টাকাটা, মানে যাদের আছে তাদের আয় বৃদ্ধি পেয়ে গড় আয় এরকম আমরা তৈরি করতেছি। এরকম না করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে যখন শাসন শুরু করছে, যখন ইসলাম শাসন আসছে, তখন কি একটা মানে ইসলামটা এত গ্রহণযোগ্য হয়েছিল কিসের জন্য? কারণ এটাই, যখন মদিনাতে ইসলামের শাসন শুরু হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা নিয়ম করে দিয়েছিল যে এখানে যারা ধনী ব্যক্তি আছে তারা ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্স দিয়ে গরিব যারা আছে তারা চলবে। ট্যাক্স তৈরি করতেছিল, জাকাত তৈরি করছিল, তারা গরিবদেরকে দান করবে এবং সবাই সামঞ্জস্যপূর্ণভাবে থাকবে, সেই সিস্টেম চালু করছিল। তো আপনারা কি করতেছেন এখন? আপনারা গড়ায় মিলিয়ে তারপর আপনারা হিসাব করতেছেন, কিন্তু গরিবটা না খেয়ে মরতেছে। এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না। বাই।